পদ্মজা আর কিছু বলতে পারলো না, মিঠিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়ে। এরপর নিকাব পড়তে পড়তে বলল, এসব বেশি দিন সহ্য করা যায় না। মেয়েরা হলে এসে থাকে পড়াশোনার জন্য, আর এসব নির্যাতনের শিকার হতে হয়। তোমার চেনা জানা আরও যারা মানসিক শারীরিকভাবে ভুক্তভোগী আছে সবার নামের তালিকা আমাকে দিতে পারবে? মিঠি জানতে চাইল। কেন? সবাইকে নিয়ে প্রশাসনের কাছে যাব। তাদের নীরবতা আর মেনে নেব না। ক্যাম্পাসে আসার পর থেকে নেতাদের অপকর্ম দেখছি, থামানোর চেষ্টা করছি। একজন দুজন থামে, আরও 10 জন বাড়ে। এইবার আমাদের আন্দোলন করতে হবে। মিঠি মিনমিনিয়ে বলল, কেউ ভয়ে আন্দোলন করতে চায় না। অনেকবার দিন তারিখ ঠিক হয়েছে শুনেছি। এরপর যাদের আসার কথা ছিল তাদের মধ্যে 80 ভাগই আসতো না। অনেককে বাসায় আক্রমণ করা হয়েছে। পদ্মজার বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সমাজে মেয়েরা এত দুর্বল, তাদের দেহের লুকায়িত আকর্ষণের ছন্দগুলো না থাকলে হয়তো তারাও সাহসী হতো। ছন্দ হারানোর ভয়ে থাকতো না, কাউকে ভয় পেতে হতো না। পদ্মজা মিঠিকে বলল, তুমি বরং কয়েকদিন বাড়ি থেকে ঘুরে আসো। এখানে থাকা তোমার জন্য এখন বিপজ্জনক। আমি আগামীকাল বাড়ি যাচ্ছি। আমার আম্মার মৃত্যুবার্ষিকী। ছোট বোনের ম্যাট্রিক পরীক্ষা 1.5 মাস পর। আরেক বোনের বিয়ে দেওয়ার কথা ভাবছি। 1.5-2 মাসের মতো গ্রামে থাকবো। এরপর এসে এই নেতাদের ব্যবস্থা করব। তো তোমাদের বর্ষের শিখা আছে না? বেশ সাহসী মেয়েটা। ওর মতো আরও কয়েকটা মেয়ে পাশে থাকলেই হবে। তুমি যাও এখন, দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করো। অনেকক্ষণ এখানে আছো, একা চলাফেরা করো না। শিখাও তো মনে হয় হলেই থাকে। জি, ওর সাথে থাকো? কখনো কথা হয়নি। এখন তো ক্যাম্পাসে বোধ হয়। আচ্ছা, বিকেলে আমি আবার আসবো, ওর সাথে কথা বলবো। আমি আসছি এখন। পদ্ম আপা। পদ্মজা তাকালো। মিঠি পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। ভেজা কণ্ঠে বলল, অনেক ধন্যবাদ তোমাকে। আমি খুব ভয় পেয়েছিলাম। বাঁচার সংগ্রামে ভীতু হলে চলে না মিঠি। ভেবেছিলাম জীবনটা শেষ হয়েই গেল বুঝি। কখনো এমন ভাববে না। বিপদে সামর্থ্য মতো যা পারো করবে। শরীরের শক্তি নিশ্চয়ই কম নয়, মনের জোরটা কম। সেই জোরটা বাড়াবে। মনের জোর বাড়াতে টাকা লাগে না। কঠিন জীবন সহজ করে তোলার দায়িত্ব নিজেরই নিতে হয়। মিঠি মাথা তুলে তাকালো, একটু সরে দাঁড়িয়ে চোখের জল মুছলো। এরপর বলল, দ্রুত ফিরবে পদ্ম আপা। আমরা আমাদের নিরাপত্তার যুদ্ধে নামবো। পদ্মজা হেসে বলল, ফিরবো, দ্রুত ফিরবো। গাড়ি বাড়ির উদ্দেশ্যে ছুটছে। বাড়ির নাম আগে ছিল আমির ভিলা। বছর ঘুরতে আমির বাড়ির নাম পাল্টে দিল পদ্মনীর। পদ্মজা জানালার কাচ তুলে বাইরে তাকালো। রাস্তাঘাটে মানুষজন কম। ঠান্ডা বাতাস। সূর্যের আলোয় একদমই তেজ নেই। থুরথুরে বৃদ্ধ হয়ে গেছে। পদ্মজা আকাশ পানে তাকিয়ে 3টা প্রিয় মুখ খুঁজে। চোখ দুটি টলমল করে ওঠে। কোথায় আছে তারা? আবার কবে দেখা হবে? পদ্মজা কাঁচ নামিয়ে দিল। রুমাল দিয়ে চোখের জল মুছে সিটে হেলান দিয়ে চোখ বুঝলো। নিস্তব্ধ বিকেল। ঘন কুয়াশা ঢেকে আছে। অলন্দপুরের আটপাড়া। সেই নিস্তব্ধতা ভেঙে যায় নূপুর ধ্বনিতে। পূর্ণার চঞ্চল কাদামাখা 2টি পা ঢুকে মোড়ল বাড়িতে। পায়ের নূপুর জোড়া রিনঝিন রিনঝিন সুর তুলে ছন্দে মেতেছে। পরনে লাল টুকটুকে শাড়ি, আঁচল কোমরে গোজা। শাড়ি গোড়ালির অনেক উপরে পড়েছে। বাড়িতে ঢুকেই চেঁচিয়ে ডেকে উঠল, বড়াম্মা, বড়াম্মা। বাসন্তী রান্নাঘর ছেড়ে দৌড়ে আসেন। হাতের চুড়িগুলো ঝনঝন করে ওঠে। মুখে বয়সের ছাপ পড়েছে, তাও কিঞ্চিত। পূর্ণাকে এভাবে হাঁপাতে দেখে প্রশ্ন করলো, বাড়িতে ডাকাত পড়ছে? আপার চিঠি। পূর্ণা হাতের খামটা দেখিয়ে বলল। আপার চিঠি শুনে প্রেমা বেরিয়ে আসে ঘর থেকে। সে পড়ছিল, ওড়না দিয়ে ঘুমটা টানা। সর্ষি মানে বিন্দুমাত্র আগ্রহ নেই। সবার চেয়ে আলাদা হয়েছে। খুব ভীতু এবং লাজুক সে। পূর্ণা বড় বোন হয়ে সারাদিন বনে বাদে ঘুরে বেড়ায়, আর সে ঘরে বসে পড়ে, বাড়ির কাজ করে, স্কুলে যায়। পদ্মজার কথা মতো প্রতিদিনের রুটিন অনুসরণ করে সে বলল, কি বলেছে আপা? চিঠি দাও। পূর্ণা কপাল কুঁচকে বলল, তোর পড়তে হবে না। বলেছে মাঘ মাসের 19 তারিখে আসছে, অনেক দিন থেকে যাবে। আজ কত তারিখ? প্রশ্ন করলেন বাসন্তী। পূর্ণা কাঁদো কাঁদো হয়ে বলল, 19শে মাঘ। বাসন্তী চোখ দুটি যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। বিস্ফোরিত কণ্ঠে বললেন, আজই? বিকেল তো হয়েই গেছে। পূর্ণা অস্থির হয়ে বাসন্তীর কাছে দৌড়ে আসে। 2 হাত ধরে করুণ স্বরে বলল, তাড়াতাড়ি সালোয়ার কামিজ বের করো, আমার এই রূপে দেখলে একদম মেরে ফেলবে আপা। বাসন্তী আরো করুণ স্বরে বললেন,
মা আমি আগে আমার রূপ পাল্টাই, তুমি তোমারটা খুঁজে নাও। কথা শেষ করে বাসন্তী ঘরের দিকে যান। বুক ধুরু ধুরু কাঁপছে, পরনে ঝিলিমিলি ঝিলিমিলি করছে টিয়া রঙের শাড়ি, 2 হাতে 3 ডজন চুড়ি, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক। এই অবস্থায় পদ্মজা দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তিনি সাজগুজ পূর্ণার কথাই ছেড়ে দিয়েছিলেন। এরপর পূর্ণার কথাই দুজন মিলে আবার শুরু করেছেন। পদ্মজা 1-2 দিনের জন্য প্রতি শীতে বাড়িতে আসে, তখন সব রং বেরঙের জিনিস লুকিয়ে রাখা হয়। পূর্ণা চিঠি প্রেমার হাতে দিয়ে ঘরে যায়। ট্রাঙ্ক খুলে সাদা কালো রঙের সালোয়ার কামিজ দ্রুত পরে নেয়। হাতের চুড়ি খুলতে গিয়ে কয়েকটা ভেঙে যায়। অন্যবার 2-3 দিন আগে চিঠি আসে, আর আজ যেদিন পদ্মজা আসছে সেদিনই চিঠি আসতে হলো। 10 দিন আগে চিঠি পাঠিয়েছে পদ্মজা, ডাকঘর থেকেই দেরি করেছে। পূর্ণা মনে মনে ডাকঘরের কর্মচারীদের গালি দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করছে। সে দ্রুত জুতা পরে বারান্দায় আসে। প্রেমাকে তাড়া দিল, জলদি পানি নিয়ে আয়। প্রেমার বেশ লাগছে, সে মনে প্রাণে দোয়া করছে পদ্মজা এক্ষুনি এসে যাক আর দেখুক পূর্ণার সাজগোজ। কিন্তু প্রকাশ্যে পূর্ণার আদেশ রক্ষার্থে কলসি নিয়ে কলপারে গেল। পূর্ণা মনে মনে আয়তুল কুরসি পড়ছে, এই বুঝি পদ্মজা এসে গেল। গতবার তো মার খেয়েছেই। তার সাথে পদ্মজা রাগ করে 3 মাস চিঠি লিখে দিই। বাতাসের বেগে পাতায় মর্মর আওয়াজ হচ্ছে, আর পূর্ণার মনে হচ্ছে এই তো তার রাগী আপা হেঁটে আসছে। না, পানির জন্য অপেক্ষা করা যাবে না। পূর্ণা কলপারে ছুটে যায়। কলসি থেকে পানি নিয়ে পায়ের কাদা, ঠোঁটের লিপস্টিক ধুয়ে ফেলে, কপালের টিপ খুলে কলপারের দেয়ালে লাগিয়ে রাখে। হাতের চুড়ি, গলার হার, কানের বড় বড় দুল ট্রাঙ্কের ভিতর রেখে এসেছে। পায়ের দিকে আবার চোখ পড়তেই সে আতকে উঠল। নূপুর জোড়া হাঁটার সময় অনেক আওয়াজ তুলে, এইরকম নূপুর পরা নাকি ইসলামে নিষিদ্ধ। আবার দৌড়ে গেল ঘরে। দৌড়াবার সময় বারবার হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিচ্ছিল। নূপুর দুটো খুলে ট্রাঙ্কের ভিতর রেখে দিয়ে মাটিতে ধপ করে বসে পড়ে। লম্বা করে নিঃশ্বাস নিল, বিড়বিড় করে বলল, বাঁচা গেল। এরপর হাঁটুতে থুতনি রেখে মিষ্টি করে হাসলো। আজ তার আপা আসবে, তার জীবনের সবচেয়ে দামি এবং ভালোবাসার মানুষটা আসবে। ঈদের আনন্দের চেয়েও বেশি আনন্দ। পূর্ণা মাথায় ঘোমটা টেনে রান্নাঘরে যায়। প্রায় বছর খানিক পর আবার রান্নাঘরে ঢুকছে সে। বাসন্তী সাদা রঙের শাড়ি পরেছেন, তাড়াহুড়ো করে এটা ওটা রাঁধছেন। পূর্ণা সাহায্য করার জন্য হাত বাড়ালো। বাসন্তী বললেন, প্রান্তরে বলো গিয়ে লাল রঙের ডাক দেওয়া রাজহাঁসটা ধরতে। পূর্ণা চুলায় লাকড়ি আরেকটা দিয়ে লাহারি ঘরের দিকে যায়। প্রান্তকে লাহারি ঘরেই বেশি পাওয়া যায়। প্রেমা পদ্মজার জন্য হেমলতার ঘরটা গুছাচ্ছে। ইট পাথরের শহরে সবই কৃত্রিম। কৃত্রিমতা ছেড়ে ছায়া ঘেরা মায়ায় ভরা গ্রাম, আঁকাবাঁকা বয়ে চলা নদী, খাল, সবুজ শ্যামল মাঠের প্রকৃতির রূপ দেখে তৃষ্ণার্ত নয়নে পিপাসা মেটাতে গিয়ে পদ্মজা আবিষ্কার করলো তার চোখে খুশির জল। সবেমাত্র আনন্দপুরের গঞ্জের সামনে ট্রলারে পৌঁছেছে। ট্রলারটি হাওলাদার বাড়ির। আলমগীর ও মগা উপস্থিত রয়েছে। তারা দুজন ট্রলার নিয়ে রেল স্টেশনের ঘাটে অপেক্ষা করছিল। আমির পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়াতেই পদ্মজা বলল, ইচ্ছে হচ্ছে জলে ঝাঁপ দেই। আমির আতকে উঠল। কেন? পদ্মজা আমিরের দিকে তাকিয়ে মৃদু হাসলো। এরপর বলল, অল্পতে ভয় পেয়ে যান কেন? বলতে চেয়েছি অনেকদিন পর চেনা নদীর জল দেখে ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে, ডুব দিতে ইচ্ছে হচ্ছে। আমির এক হাতে পদ্মজার বাহু চেপে ধরে নিজের সাথে মিশিয়ে বলল, তাই বলো। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমিরের গাল ভর্তি দাড়ি, ঘন হয়েছে খুব। চোখের দৃষ্টি গাঢ়, তীক্ষ্ণ। 35 বছরের পুরুষ, অথচ একটা সন্তান নেই। বাবা ডাক শুনতে পারে না। মানুষটার জন্য দুঃখ হয়। পদ্মজা গোপনে নিঃশ্বাস ছাড়লো। আজান পড়ছে। ট্রলার মোড়লবাড়ির ঘাটে ভিড়ে। প্রথমত পদ্মজার চোখে পড়লো রাজহাঁসের ছুটে চলা। ঝাঁক ঝাঁক রাজহাঁস দৌড়ে বাড়ির ভেতরে ঢুকছে। হাঁসের প্যাক প্যাক শব্দ চারদিক মুখরিত। ট্রলারের শব্দ শুনে পূর্ণা, প্রেমা, প্রান্ত ছুটে আসে ঘাটে। আগে আগে আসে পূর্ণা। পদ্মজা প্রথম সিঁড়িতে পা রাখতেই পূর্ণা জান ছেড়ে ডেকে উঠল, আপা! পূর্ণাকে এভাবে ছুটে আসতে দেখে পদ্মজা ভয় পেয়ে যায়। সাবধান করে, আস্তে পূর্ণা। বলতে বলতে সিঁড়িতে পূর্ণার পা পিছলে